অ্যাকচুয়ালি আমার অ্যাকচুয়ালি বাকি ছিল, কিন্তু এখন মেয়ে হয়েছে, করতে দিবে না। কিন্তু আমার একটা প্ল্যান ছিল যে মাঝ সমুদ্রে গিয়ে হাঙ্গর মাছের সাথে সাঁতার কাটার, ওইটা করা যায়। আমার বউ যদি সারাদিন রান্নাঘরে থাকে বা কাপড় ধুইতে হয় বা বাচ্চাকে স্কুল, এটাই যদি তার লাইফ হয়, তাহলে আমি তার সাথে সে কি নিয়ে কথা বলবো? মানে একটা তো মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কনভারসেশন টপিক এটা হয় যে আজকে আমি এত টাকার বাজার করলাম, হলুদ এতখানি দিছি রান্নায়, আর তোমার এতগুলা শার্টের রং লেগেছিল, এটা ধুইছি, এটাই যদি কনভারসেশন হয়, তাহলে অ্যাজ আ কাপল, অ্যাজ হিউম্যান বিংস আমরা তো ডেভেলপ করতে পারবো। মানে বাইরের পৃথিবীতে আমার কি পরিচয়, সেই জায়গাটা কিন্তু বাসার মধ্যে আর থাকে না। তেমনি করে আমার মা বাবার ক্ষেত্রেও, শ্বশুর শাশুড়ির ক্ষেত্রেও তারা কিন্তু বিশ্বাস করেন যে আমি কন্যা। ওই ঘরের কাজে যতটুকুই থাকি বা না থাকি, ওই ম্যানেজ করাটা, সবকিছু করে দেওয়া, এটা সবচেয়ে কঠিন কাজ। আমি শাশুড়ি মা আমার ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন, নিজের গায়ে আগে বুলেট নেবেন, তারপরে আমার পর্যন্ত আসবে। তো সেই জায়গায় কখনো পরিবারের অন্যদের কোনো রকম নেতিবাচক মনোভাব প্রকাশ করার সাহসই নেই, সেটা মায়ের ওই পর্যন্ত আসতে দেবেন না। কারণ মনের জমানো কথা আমি কি বসে শুনবো সেদিন, সে কি আমার এক্স্যাক্টলি দ্য সেম। কারণ আমি আজকে ধরেন আমরা ইয়াং আছি, ঘুরতে ফিরতে এনজয় করতে পারবো লাইফ, কিন্তু আমাদের যখন 80 হবে দুইজনের বুড়ো বয়সে, তখন যদি দুইজনের সাথে কথা না বলতে পারি, তাহলে কিন্তু আর কি বাকি আর কিছু থাকে না। তো বন্ধুত্বটা থাকলে কথার জায়গাটা থাকবে, শেয়ার করতে পারবো। হয়তো বুড়ো বয়সে করবো, এই দেখ ও কিন্তু অনেক সুন্দর আছে, তাই না, তুইও এরকম ছিলি এক সময়। অনেক অমিল আমাদের, এই জায়গায় আমরা পুরা ডিফারেন্ট। প্রেমের সম্পর্কে এরকমই হয়, বলো রেজা। আমি অসম্ভব অ্যাড্রিনালিন অ্যাডভেঞ্চার পছন্দ করি। আমি অস্ট্রেলিয়া থাকতে স্কাই ডাইভিং করেছি বেশ কয়েকবার। আমি জায়গাটা এমন না, কেউ সমুদ্রের নিচে, কেউ আকাশে, ওইটা অ্যাকচুয়ালি আমার অ্যাকচুয়ালি বাকি ছিল, কিন্তু এখন মেয়ে হয়েছে, করতে দিবে না। কিন্তু আমার একটা প্ল্যান ছিল যে মাঝ সমুদ্রে গিয়ে হাঙ্গর মাছের সাথে সাঁতার কাটার, ওইটা করা যায় অস্ট্রেলিয়ায়। হ্যাঁ, আমার এক ফ্রেন্ড আছে ফাহাদ, চেনো কিনা, সিডনিতে থাকে। আচ্ছা, ভিডিওস দেখলাম, আমার মাথা নষ্ট, ভিডিও পাড়ি দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তো আমার ওই জিনিসটা করার এখনো ইচ্ছা আছে, হয়তো কোনো সময় সুযোগ পেলে করে ফেলবো। তো এটা বানজি জাম্পিং এগুলি। তারপর আমি অসম্ভব মুভি দেখতে পছন্দ করি অ্যাকচুয়ালি। আর খাওয়া দাওয়াও মনে করেন, আমাকে যদি কেউ 24 ঘন্টা পিৎজা দেয়, আমি পিৎজা একটা, তেহারি একটা, আর মনে করেন ভাত, গরুর মাংস আর ঘি। এবং আমাদের বাসায় একটা রান্না হয় গরুর মাংস, আমার শাশুড়ি আম্মা, মানে আমার আরেক আম্মা, মানে অ্যাকচুয়ালি আম্মা হচ্ছে আমার আম্মা, আর মা হচ্ছে ওর, মানে মা ডাকি আমাকে। তো মা একটা রান্না করে একটু ঝোল, আমি ঝোল খুব পছন্দ করি। তো এই কয়েকটা খাবার হলে আমি তো বুঝলাম। তেহারি, গরুর মাংস, পিৎজাটা কি কনফ্লিক্ট করতে বাংলাদেশের টেস্টে? না, স্টিল এখনো আমি পিৎজা হাটে প্রতি সানডেতে একটা ডিল থাকে যে একটা কিনলে আরেকটা ফ্রি। হ্যাঁ, তো কোনো মিস নাই এখন পর্যন্ত। আজকেও ইনফ্যাক্ট হয়ে যাবে বাসায় যেতে। পুতুলের রান্না, বইয়ের রান্নার কোনো গল্প শুনলাম না। বইয়ের রান্না আসলে মা শাশুড়ি না, এখানে একটা ব্যাপার, মানে বুঝদার বলে না। আমি একটা জিনিস চিন্তা করি কি ভাইয়া, যে সমাজে আসলে বউয়ের যে রোলটা বা বউ একটা কিরকম হওয়া দরকার, এটা না খুব মানে যাই না, জিনিসটা বললে কে কিভাবে নিবে, এটাই সত্যি না। মানে আমার এটা বললে হয়তো অনেকে অনেকভাবে নিবে, ওয়ার্কিং লেডির লাইফস্টাইল ভিন্ন হবেই। তো আমার কাছে আসলে সবসময় মনে হচ্ছে যে বউ টাইটেলটা হলেই কেন একটা মানুষকে চেঞ্জ হতে হবে। যেমন বউ হয়ে আসছে দেখে তার উঠে আমাকে নাস্তা দিতে হবে কেন, বা বউ হয়ে আসছে দেখে সে আমাকে, কারণ সবাই এটা ভুলে যায় যে একটা মেয়ে যখন বিয়ে করে, সে কিন্তু তার
বয়স যতই হোক, যদি 30 হয় বা 25 হয় 26 হয়, সে তার 26 বছরের একটা পরিচয় ছেড়ে এক বাসায় যাচ্ছে। আমরা কিন্তু এটা কখনো অ্যাজ মেন আমরা কিন্তু এটা কখনোই ভাবি না, আমাদের তো করতে হয় না। তো মেয়ে কিন্তু অলরেডি ওটা করছে। এরপর তাকে নতুন বাসার একটা কেমিস্ট্রি আছে, ওই বাসায় একটা সিস্টেম আছে। তো ওই বাসায় যেদিন সে আসবে তার পরের দিনই যদি এক্সপেক্ট করে যে সে সবার আগে উঠবে, রান্নাঘরে যাবে, সবার সাথে অ্যাডজাস্ট করতে হবে, কোনো সময় দেওয়া যাবে না। প্রথম দিনই তাকে উঠে নাস্তা বানাতে হবে, শ্বশুর শাশুড়িকে একটু বেড়ে দিতে হবে, এটা আমার কাছে খুব ইনহিউম্যান লাগে। এবং এই স্ট্যান্ডার্ডগুলি সমাজে সেট করা আনফর্চুনেটলি কিন্তু সাবকন্টিনেন্টে। তো এইটা আসলে আমার, এবং খুব ফানিভাবে আমার আম্মাও সেম মেন্টালিটির। কিন্তু আমার আম্মার কথা হচ্ছে যে আমার আম্মাও কিন্তু রান্না জানে, কিন্তু আম্মা অনেক দিন হয়ে গেছে রান্নাঘরে যায় না। কিন্তু সকালে যখন আমার আব্বা ঘুম থেকে উঠে তার কিন্তু নাস্তা অন টাইমে থাকে। তো বিষয়টা হচ্ছে যে একটা বউ যে রাঁধতে হবে এই কনসেপ্ট কিন্তু আমার নাই। এবং আমার বউ যদি সারাদিন রান্নাঘরে থাকে বা কাপড় ধুইতে হয় বা বাচ্চাকে স্কুল, এটাই যদি তার লাইফ হয়, তাহলে আমি তার সাথে সে কি নিয়ে কথা বলবো? মানে একটা তো মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কনভারসেশন টপিক এটা হয় যে আজকে আমি এত টাকার বাজার করলাম, হলুদ এতখানি দিছি রান্নায়, আর তোমার এতগুলা শার্টের রং লেগেছিল, এটা ধুইছি, এটাই যদি কনভারসেশন হয়, তাহলে অ্যাজ আ কাপল, অ্যাজ হিউম্যান বিইংস আমরা তো ডেভেলপ করতে পারবো না। এবং এই কারণেই আমার খুব খারাপ লাগে যে একটা মেয়ের উপর যখন এতগুলো রেসপন্সিবিলিটি চাপায় দেওয়া হয়, আমরা কিন্তু, আমি আজকে একটা কথা বলি, এটা আমি সবসময় বলি যে আমরা কখনো ইকুয়াল হতে পারবো না। মেয়ে আর ছেলে কখনো ইকুয়াল না, কারণ মেয়েরা জন্ম দিতে পারে। আজকে আমি এখানে বসে আছি কারণ আমার আম্মা একজন মহিলা। তা আমি যদি এখন সেই দাপট যে আমি একজন ছেলে, আমি যদি ওই মেল ডমিনেন্সটা একটা মেয়ের উপর দেখাই, কোনো লাভ নাই, বিকজ ওই মহিলাটা না থাকলে আমার কোনো মেল ডমিনেন্স আসতো না। এবং এটা খেয়াল করে দেখেন, আমরা কিন্তু মাদার নেচার বলি, ফাদার নেচার কিন্তু বলি না। হ্যাঁ, আমরা নেচারকে কিন্তু একটা মায়ের জায়গা দিয়েছি। তো যেখানে পুরো পৃথিবীকে একটা মায়ের জায়গা দেয়া হয়েছে, সেখানে আমরা ছেলেরা যতই লাফাই ডাজ নট রিয়েলি ম্যাটার। এটার আবার একটা কিন্তু ডাউন সাইড আছে, অনেক মেয়েরা এটার হয়তো অ্যাডভান্টেজ নেয়, সেটা আনফর্চুনেট, সেটা আমার কিছু করার নাই। কিন্তু তার মানে এই না যে আমি ঘুম থেকে উঠে, বাট এতটুক বলবো, রান্নার বিষয় যেহেতু বলছেন, ও খুব ভালো ডেজার্ট বানায় এবং প্রায় সময় আমাকে ওইটা বানায় খায়। কিন্তু অ্যাজ আ ওয়াইফ আমি সবসময় চেয়েছি যে ও যেন ওর একটা নিজের পরিচয় থাকে। কারণ বাইরে গেলে কখনো আমার যেন এটা বলতে না হয় যে ও বাসায় থাকে। এটা আমার কাছেই খুব, মানে অ্যাজ আ হাজব্যান্ড ইকুয়াল কোয়ালিটি টাইম পাস করতে, অবশ্যই অবশ্যই। এবং অ্যাজ আ হাজব্যান্ড আমি যদি আমার বাইরে গিয়ে বলতে আমার বউ বাসায় থাকে, তাহলে অ্যাজ আ হাজব্যান্ড এটা আমার ফেলিয়ার, যে আমি একটা মানুষকে এনে ডেভেলপ করতে পারলাম না। মানে আমি যে ওকে বিয়ে করে আনছি, ও ডাউন, মানে আমাকে বিয়ে করার পর তার সব স্কিল কোয়ালিটি নিচের দিকে গেছে, এটা কিন্তু আমার ফেলিয়ার। মানুষ বলছে হ্যাঁ না, মানে একদম এই যে প্রথমে জিজ্ঞেস করছিলেন না যে কি দেখে ভালো লেগেছে ওর এই ধরনের চিন্তা ভাবনা। আমি পুতুলকে সম্পর্কে একটু ফিলোসফিক্যাল টার্ম জানতে চাই। ধরো আমরা আসলে কেউ কারো জীবন সম্পর্কে বুঝতে পারি না, ওই সম্পর্কটা কেন ভেঙে যায়, কেন থাকে না, কিন্তু সবিজেও তো আলোচনা হয়, চর্চা হয়। তার মানে একটা মেয়েকে যখন একটা ছেলে সবিজের বাইরে একটা ছেলে ঘরে তোলে, তখন ওর একটা ফেম, একটা ফ্যান্টাসি নিয়ে ঘরে তোলে। আবার তো ঘরটা ঘর, সেটা আর থাকে না। ব্যাপারটা খুব সহজাত হয়েছে কিনা যে রেজা একই ইন্ডাস্ট্রি এবং ও একটু ডেভেলপড মন মানসিকতার, এখন আমি খুব পরিষ্কার বুঝলাম। তো সেই জায়গাটা সংসার করার পরে বুঝলি না, কিংবা আমাদের সংসারের সমন্বয়টা আর্টিস্টদের ক্ষেত্রে অনেকই কনফ্লিক্ট হয়, কোন জায়গাটায় কি মনে হয়? প্রথমত রেজার যা কিছু ভাবনা বিশ্বাস সমস্ত কিছু তো পরিবার থেকে আসা। তো সেইটা আমি দেখেছি পরিবারের মধ্যে, সে চর্চাটা বিয়ের আগে আমি যেহেতু সেরকম নয়, ওই যে আমার শাশুড়ি মা আর আমার বাবার যে রসায়নটা সেটাও খুব অন্যরকম। তো যার কারণে ওইটা দেখার কারণে আমি ওদের পারিবারিক যে চাল চলন বা রীতি, এটার ব্যাপারে আমার একটা ধারণা তো ছিল। তখন মনে হয়েছে যে না, এখানে আমি ভালো থাকতে পারবো।
আর সবচেয়ে বড় কথা, আমি কিন্তু নিজেকে একেবারে পরিবারের কন্যা হিসেবেই বিশ্বাস করি। মানে বাইরের পৃথিবীতে আমার কি পরিচয় সেই জায়গাটা কিন্তু বাসার মধ্যে আর থাকে না। তেমনি করে আমার মা বাবার ক্ষেত্রেও, শ্বশুর শাশুড়ির ক্ষেত্রেও তারা কিন্তু বিশ্বাস করেন যে আমি কন্যা। ওই ঘরের কাজে যতটুকুই থাকি বা না থাকি, ওই ম্যানেজ করাটা, সবকিছু করে দেওয়া, এইটা সবচেয়ে কঠিন কাজ। আমি হাতে কলমে কতটুকু হাড়ি ঠেললাম তার চাইতে গুরুত্বপূর্ণ সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা সেইটা তদারকি করা। যেমন ট্রুলি স্পিকিং, আমার আম্মা এখন বেসিক্যালি আমার আম্মা কিন্তু ক্যান্সার পেশেন্ট, এখন ক্যান্সার ফ্রি আছে। তো পুতুল আসার পর এই যে আমার আম্মার রেগুলার হেলথ চেক আপ করানো থেকে শুরু করে, অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে দেওয়া থেকে শুরু করে, টু দ্য পয়েন্ট মাকে নিয়ে যাওয়া, আমার আম্মাকে নিয়ে যাওয়া ডক্টর পর্যন্ত, এভরি ডে, অলমোস্ট এভরি 2-3 দিন পর পর অ্যাপয়েন্টমেন্ট থাকতো। আমি ছেলে হয়ে করতে পারলাম না, সে কিন্তু মানে মা তোমাকে যেতে হবে, মা তুমি এটা করো। আর মানে আম্মার যখন ক্যান্সার নিউজটা আসছে, আমি তো শুনে আচ্ছা ঠিক আছে, কিন্তু ও মনে হলো যে পৃথিবী ভেঙে গেছে। তো বিয়ের পরে 1 বছর আর মানে আমার হ্যাঁ আল্লাহর মতো শি ইজ এখন হেলদি মাশাআল্লাহ। তো আব্বা মানে এবং আমার আব্বা আম্মা মানে ওর উপর মনে হয় একটু বেশি আস্থা রাখে আমার থেকে। মানে ও অনেক ঠান্ডা, অনেক ধীর স্থির, আমি একটু নড়াচড়া বেশি। তো মানে ও বরাবরই আসলে আমাদের ফ্যামিলিতে ও যে মানে মেয়ে, মানে এটা আসলে বোঝা যায় না। কারণ আমার আম্মার সাথেও যেসব জায়গায় যায় মনেই করে যে এটা মা মেয়ে। হ্যাঁ, আর ওর কি আসলে যে বউ হিসাবে যে মানে আমার কাছে এটা আরো বেশি ইম্পর্টেন্ট যে আমার আম্মাকে সে রেন্দে খাওয়াচ্ছে নাকি ডাজ নট ম্যাটার, সে আমার আম্মার হেলথ নিয়ে কনসার্ন। সে আমার ছোট ভাইয়ের সাথে, আমার ছোট ভাই আমার সাথে কখনো ওপেনলি কথা বলে না, তার সাথে গল্প করে। আমার আব্বা বই পড়তে খুব পছন্দ করে, আমার আব্বার ও তাদের মতন আলাপ করে। আমি কিন্তু আমার আব্বার সাথে তো গল্প করার সময় উঠে না, সময় হয় না, কিন্তু ওর হয়। ও আমার আব্বা আম্মা এবং ওর মানে অনেক ইনিশিয়েটিভ নেয় যে আমরা চল ফ্যামিলি মিলে কোথাও ডিনারে যাই বা লাঞ্চে যাই। যেমন ও একবার শো করে আসছে, পরের দিন সকালে আমাদের 2 ফ্যামিলিকে নিয়ে এসে ব্রেকফাস্ট খাওয়ালো। মানে খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা। মানে বউ আমার কাছে মনে হয় এইটা যে ফ্যামিলিটাকে 2 ফ্যামিলিকে ম্যানেজ করে এক ফ্যামিলি বানায়, রাদার দেন এই রান্না করা। জানতে ইচ্ছা করে, এটা হচ্ছে সব বাঙালির জীবনে হয় যে ফ্যামিলির বাবা মার বাইরে আসলে আরো একটা এক্সটেন্ডেড অনেক আত্মীয় স্বজন থাকে, সেই আত্মীয় স্বজন সব ক্ষেত্রে সমান অঙ্কের হয় না। তো এই জায়গাগুলো আসলে মিনিমাইজ করতে হয় নতুন অতিথিকেই, এটা অন্যভাবে নিও না। না না অফ কোর্স নট, আমাদের লাইফ সাইকেলে খুব ইম্পর্টেন্ট অংশ। অবশ্যই এইসব জায়গায় কিভাবে একটা বউ, একজন তারকা যখন ঘরণী হয়, কি হয় আসলে? আমার শাশুড়ি মা আমার ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন। আচ্ছা, এটাই শুনতে নিজের গায়ে আগে বুলেট নেবেন, তারপরে আমার পর্যন্ত আসবে। তো সেই জায়গায় কখনো পরিবারের অন্যদের কোনো রকম নেতিবাচক মনোভাব প্রকাশ করার সাহসই নেই, সেটা মায়ের ওই পর্যন্ত আসতে দেবেন না। কারণ মা আমাকে সবসময় বিয়ের আগেও একটা কথা বলেছেন যে তুমি যে পর্যন্ত জানো যে তুমি কোনো অন্যায় করনি, তুমি সত্যের সঙ্গে আছো, তোমার কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমরা তোমাকে কাছের মানুষরা চিনি, ব্যাস, আর কারোর কাছে জবাবদিহিতার কোনো কিছু নেই। আমার মনে হয় এখান থেকে অনেক কিছুই বুঝতে পারা যাবে। একটা গান করেছিলাম আমরা, এটা প্রথম, এবং রেজা ভীষণ নিরীক্ষা করতে পছন্দ করে আমার কণ্ঠটা নিয়ে। তো সেইখানে সে বাংলা জ্যাজ একটা কম্পোজিশন করেছিল, এবং এটা আমার প্রথমবারই আঙ্গিকের গান গাওয়া, এবং এটা আমার লাইফে ফার্স্ট লেখা গান, বাংলা গান অ্যাকচুয়ালি। হ্যাঁ, ফার্স্ট লেখা বাংলা গান সুর করা। আর এই গানটা অ্যাকচুয়ালি এসেছে হচ্ছে আমার একজন গিটার মেন্টর ছিল ফাহিম ভাই, ফাহিম নামে। তো ওনার থেকে আমি কিছু লেসেন্স নিয়েছিলাম, ওই লেসেন্সের পরে আমার কাছে এই গানটা আসছে সামহাউ। সো শুরু করি। হ্যাঁ, এখান থেকে ভেবেছিলে তুমি বলবে আমাকে মনের জমানো কথা, আমি কি বসে শুনবো সেদিন, সে কি আমার ভাবনা। তুমি আছো বলে আশায় থাকি তোমার ওই মিষ্টি হাসি।
ভাবি একি অদ্ভুত বিষাক্ত সুরের বাঁশি